আসসালামু আলাইকুম সবাইকে। তো স্কুল ম্যাথমেটিক্সের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা হচ্ছে ক্লাস 8 এর যে বিজ্ঞান বইটি আছে, বিজ্ঞান বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর গঠনের একদম লেকচার 3 অথবা লাস্ট লেকচারে চলে এসেছি এবং এই লেকচার 3 এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারটি শেষ করব এবং আজকে হচ্ছে যে টপিকগুলো হচ্ছে আমাদের বাকি ছিল ওগুলো হচ্ছে আমরা কভার করার ট্রাই করব। তো হোপফুলি তোমরা আমাদের সাথে থাকবা। আচ্ছা, যদি আমরা ক্লাস 3 এর সামনে আগাই, শুরুতে আমাদের এখানে আইসোটোপ নিয়ে পড়তে হবে। এখানে আমরা হচ্ছে আইসোটোপ নিয়ে পড়বো। তো আইসোটোপ নিয়ে পড়ার আগে আমরা গত ক্লাসে আমরা যা শিখেছি আমরা একটু রিমাইন্ডার দিচ্ছি। আমরা ধরো এক্স নিলাম, কোন একটা মৌলের একটা পরমাণু। আচ্ছা, একটা এক্স নিলাম। তো এক্স এর নিচে ছোট করে যেটা লেখা থাকবে, এই যে এটা, এখানে একটা সংখ্যা থাকতো, এটাকে আমরা বলছি জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক মানবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যা কিনা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো এগুলো নিয়ে এত বেশি বলছি না। তো জেড, এখানে একটা সংখ্যা থাকতে পারে জেড, এটা মানে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আচ্ছা, উপরে আরেকটা সংখ্যা দেখছিলাম আমরা গত ভিডিওতে, ওটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এবং এই এ কে বলছি আমরা ভর সংখ্যা। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এইভাবে হচ্ছে আমরা একটা মৌলের সংকেতকে আমরা এক্সপ্রেস করি, এইভাবে প্রকাশ করি। অর্থাৎ এখানে একটা মৌলের প্রতীক থাকবে, এখানে একটা নাম্বার থাকবে, এখানে একটা নাম্বার থাকবে। এ আর জেড তো দিবে না, কোন একটা নাম্বার থাকবে। জাস্ট লাইক ধরো আছে সোডিয়াম, Na। সোডিয়ামের সোডিয়াম মৌলের যে প্রতীক ওটা কি? Na। সোডিয়ামকে আমরা কি বলি? Na দ্বারা প্রকাশ করি এবং তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা কি থাকবে? লেফট সাইডে এবং নিচের দিকে থাকবে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটা আমাদের মুখস্থ রাখা লাগবে, যা কিনা আমরা একটা চার্টে লিখে দিয়েছিলাম ফার্স্ট লেকচারে। আচ্ছা, আর সোডিয়ামের ভর সংখ্যা কত? এর উপরে একটা কিছু থাকে, একটা সংখ্যা থাকে, ওটাকে আমরা এ বলি। অর্থাৎ উপরে উপরে যা থাকবে ওটা আমরা হচ্ছে ভর সংখ্যা বলবো ওটাকে। তাহলে এখানে থাকবে হচ্ছে 23। এটা তোমাদের মনে রাখা লাগবে বা আমাদের কোশ্চেনগুলোতে দিয়ে দেবে ভর সংখ্যাটা 23 আর 11। তো এই জিনিসটা হচ্ছে মূলত আমরা এভাবে সংকেত আকারে লিখছি, একটা এ থাকে একটা জেড থাকে। আচ্ছা, এগুলা ছিল আমাদের কি গত ক্লাসের পড়াশোনা, বাট আমরা তো এখন এগুলো পড়বো না। আমরা পড়বো কি? আইসোটোপ। আইসোটোপ। আচ্ছা, আমরা গত ক্লাসের পড়াগুলোকে একবার রিমাইন্ডার দিলাম, তারপর হচ্ছে আমাদের আজকের আলোচনায় আমরা হচ্ছে ঢুকছি। আইসোটোপ, আইসোটোপ বলতে কি বোঝায় আমরা ফার্স্টের ডেফিনেশনটা একবার পড়ে ফেলি, তারপর হচ্ছে আমরা কিছু এক্সাম্পল সেট করে বিষয়টা আমরা বুঝি আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি বলছে? কোনো মৌলের দুইটা পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, এটাই হচ্ছে সংজ্ঞা, বাট আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। কোন মৌলের দুইটা পরমাণু, আচ্ছা ধরো এই যে 11, এই সোডিয়ামের জন্য ওই 11 বা পারমাণবিক সংখ্যাটা, এটা একটা ফিক্সড মান না? এটা একটা নির্দিষ্ট মান, এটা একটা ফিক্সড মান। 11 কখনো চেঞ্জ হতে পারে না। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অলওয়েজ 11। পারমাণবিক সংখ্যাকে আরেকবার কি বলে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আমরা লিখছি না, আমরা গত ভিডিওতে এটা নিয়ে বলেছিলাম। পারমাণবিক সংখ্যাকে কি বলা হয়? প্রোটন সংখ্যা। প্রোটন কোথায় থাকে? ওই পরমাণুর কেন্দ্রে বা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। তো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকে ওগুলাতে ততগুলো ইলেকট্রন থাকে। ধরো সোডিয়ামের জন্য আমরা আঁকছি, সোডিয়ামের জন্য আমরা আঁকলাম, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ থাকে, যাকে আমরা গত ভিডিওতে বলেছি বৃত্তাকার কক্ষপথ থাকে। বৃত্তাকার কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। এটা তো নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর। ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার শক্তি স্তরে মানে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, তো কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে, প্রোটন মানে কি? এই যে পারমাণবিক সংখ্যা, এটাকে প্রোটন সংখ্যা বলে। তো কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের সংখ্যা তত হবে। অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, যা কিনা আমরা গত ভিডিওতেও বলেছি। তবুও আমরা হচ্ছে আইসোটোপ বোঝার স্বার্থে জিনিসগুলো হচ্ছে আরেকবার রিমাইন্ডার দিলাম তোমাদেরকে। আচ্ছা, তো প্রোটন বা পারমাণবিক সংখ্যার মান সমান। আচ্ছা,
কোনো মৌলের দুইটা পরমাণু, ধরো হাইড্রোজেনকে নিলাম আমরা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত ভাইয়া? 1। আমি হচ্ছে একটা চার্টে লেখালাম যে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরকম করে হচ্ছে 18 জনের একটা চার্ট লিখে দিয়েছি এবং প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা তোমাদেরকে লিখে দিয়েছিলাম। তো ওই মানে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত, এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখা লাগবে, এটা তোমার জানা থাকা লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি জানি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 1। তাহলে আমরা পারমাণবিক সংখ্যাকে কোথায় লিখি? লেফট সাইডে নিচে। তাহলে হাইড্রোজেনের জন্য এখানে দিব কত? 1। আচ্ছা, তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, আরেকটা হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনের একটা হাইড্রোজেন নিলাম, তার পারমাণবিক সংখ্যা কি কখনো চেঞ্জ হবে না? পারমাণবিক সংখ্যা অলওয়েজ 1। এখানে 2, তার ভর সংখ্যা চেঞ্জ হতে পারে। এটা নিলাম, এটাও নিলাম। আরেকটা হাইড্রোজেন নিই, হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমি কিন্তু নিচে চেঞ্জ করি না, 1 1 1, বাট ভর সংখ্যা এখানে 3 হতে পারে। অর্থাৎ প্রকৃতিতে হাইড্রোজেনের 3টা আইসোটোপ পাওয়া যায়। এটা নাম দেয়া হয়, ডিফারেন্ট কালার ইউজ করি, এটা নাম দেওয়া হয় প্রোটিয়াম, হাইড্রোজেন 1 1। আচ্ছা, এটার নাম হয় আমাদের ডিউটেরিয়াম, আর এটার নাম হয় কি? এটার নাম হয় টিট্রিয়াম। হাইড্রোজেন যখন 1 1 হয় এটা নাম দেওয়া হয় প্রোটিয়াম, আর 2 1 হলে এটা নাম দেয় ডিউটেরিয়াম, এবং 3 1 হলে এটা নাম দেওয়া হয় টিট্রিয়াম। আচ্ছা, এরা কেন একে অপরের আইসোটোপ? এরা একে অপরের আইসোটোপ কারণ এখানে বলেছে কোন মৌলের দুইটা পরমাণু, এখানে হাইড্রোজেন মৌল, তার হচ্ছে দুইটা পরমাণু নিচে, তাদের ভর সংখ্যা হচ্ছে ডিফারেন্ট। তো কোন মৌলের দুইটা পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, প্রোটন বা পারমাণবিক সংখ্যা কি আমাদের সমান। আচ্ছা, তুমি এই দুইটা নিয়ে চিন্তা করো, তো এই দুটার মধ্যে কি সমান হচ্ছে? দেখো তো, প্রোটন সংখ্যা সমান হচ্ছে না? এই দুটার মধ্যে প্রোটন সংখ্যা তো সমান, এই যে ওর জন্য 1, ওর জন্য 1, তাহলে প্রোটন সংখ্যা সমান হচ্ছে, প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে। বাট তুমি দেখো, এই যে তার ভর সংখ্যা, তার 1, তার ভর সংখ্যা 2। প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা দুজনের জন্য ভিন্ন ভিন্ন, ফলে ওই দুইজনকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। অর্থাৎ প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম তারা হচ্ছে একে অপরের কি? আইসোটোপ। আচ্ছা, তুমি যদি এই দুজনের জন্য চিন্তা করতা তাহলে কি হইতো? ওই দুজনের জন্য প্রোটন বা পারমাণবিক সংখ্যা দুজনের জন্য সমান, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, আমরা অলরেডি এটা বলেছি। আচ্ছা, ওর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 1। ওর প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত? 1। তো দুজনের প্রোটন বা পারমাণবিক সংখ্যা দুজনের জন্য সমান সমান, বাট তার কি ভিন্ন? তার ভিন্ন কি? ভর সংখ্যা ভিন্ন। তাদের ভর সংখ্যা, এটার কত 2, এর কত 3। তাহলে এই দুইজন একজন আরেকজনের কি হবে বলো তো ভাইয়া? আইসোটোপ হবে, কারণ আমাদের সংজ্ঞাকে স্যাটিসফাই করছে। তুমি দেখো, কোন মৌলের দুইটা পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু তাদের কি হয়? ভর সংখ্যা ভিন্ন। এই যে ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তো তুমি দেখো, এখানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান আছে, বাট আমাদের ভর সংখ্যা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন থাকছে। তাহলে কি বলবো আমরা? যে ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম এরা একে অপরের আইসোটোপ। আচ্ছা, তাহলে ওরা দুজনে একে অপরের আইসোটোপ, ওরা দুজনে একে অপরের আইসোটোপ। আচ্ছা, তুমি যদি ওকে আর ওকে নিতা, অর্থাৎ আচ্ছা ওরা দুজন কি হইতো বলতো? যদি তুমি প্রথমটা লাস্টেরটা নিতে, তাহলে ওরা দুজন কি হইতো? হাইড্রোজেন 1 1 আর হাইড্রোজেন 1 3। আচ্ছা, এই দুজনের জন্য কি আছে? প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে প্রোটন বা পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে আমাদের একই আছে বা ফিক্সড, 1 1, বাট ভর সংখ্যা এর জন্য কত? 1। ভর সংখ্যার জন্য কত? 3। তাহলে কি হয়? ভর সংখ্যাটা ভিন্ন হচ্ছে। তাহলে প্রোটিয়াম আর টিট্রিয়াম এরাও একে অপরের আইসোটোপ। কি হবে? প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, বাট ভর সংখ্যা ভিন্ন। এই যে এর জন্য ভর সংখ্যা 1, এর জন্য ভর সংখ্যা 3। তাহলে প্রোটিয়াম এবং টিট্রিয়াম এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। অর্থাৎ সহজ কথায়, এই তিনজনের মধ্যে যে কোনো দুইজনকে নিলে তার একে অপরের আইসোটোপ হবে। আশা করি আমরা আইসোটোপের ব্যাপারটাই বুঝতে পেরেছি। যাই হোক, আমরা আরেকটি উদাহরণ নিই।
আচ্ছা, প্রকৃতিতে হাইড্রোজেনের 3টা আইসোটোপ বিরাজমান থাকে। আচ্ছা, এখান থেকে আরেকটু কথা যদি বলে রাখি, ধরো হাইড্রোজেন 1 1, এটার সিগনিফিকেন্স কি, এটা তাৎপর্যটা কি, এটা তাৎপর্যটা কি? আচ্ছা, হাইড্রোজেন কত 1 1, এই যে প্রোটিয়ামকে নিচ্ছি, এটার মানে কি, এটার মানে হচ্ছে তার শক্তি স্তরগুলো আমরা আঁকাচ্ছি। ধরো নিউক্লিয়াসে হাইড্রোজেন আছে, নিউক্লিয়াসে হাইড্রোজেন আছে না, নিউক্লিয়াসে থাকে কি, নিউক্লিয়াসে থাকে হাইড্রোজেন পরমাণুর কি থাকে, প্রোটন এবং নিউট্রনের যোগফল, যেটাকে আমরা ভর সংখ্যা বলি। আচ্ছা, এটা তার মনে করা নিউক্লিয়াস, এটাকে আমরা একটু ডিফারেন্ট একটা সাইন দিলাম। আর বাইরে কে থাকে, আমরা এখানে বলেছি না শক্তি স্তর থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার শক্তি স্তর থাকে। তাহলে দেখো বৃত্তাকার শক্তি স্তর। আচ্ছা, আমরা কার জন্য আঁকাচ্ছি, হাইড্রোজেন 1 1, অর্থাৎ প্রোটিয়ামের জন্য জিনিসটা আঁকাচ্ছি। তো ধরো 1, এই 1 মানে কি, 1 মানে কি তার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা কোথায় থাকে, প্রোটন সংখ্যা থাকবে আমাদের নিউক্লিয়াসে। প্রোটন থাকে কোথায়, নিউক্লিয়াসে। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসে। আচ্ছা, এই যুগের জন্য বলো তো নিউট্রন সংখ্যা কত, আমরা দেখেছি অলরেডি 1 থেকে 1 গেলে n = কত হয়, নিউট্রন সংখ্যা, ওর জন্য নিউট্রন সংখ্যা কত হয়, 0 হয়। কারণ যে ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা মাইনাস করলে আমাদের হচ্ছে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা, আচ্ছা ভর সংখ্যা এ সমান কি ছিল, ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, দেখো ভর সংখ্যা সমান এ। তো এ সমান কি হইতো, এ সমান হয়তো আমাদের প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটাই তো এ সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হইতো, আমরা ফার্স্ট লেকচারে দেখেছি এটা। তাহলে এ সমান প্রোটন প্লাস নিউট্রন যদি হয়, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন সংখ্যা কি হবে, a - p। অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তুমি দেখো ভর সংখ্যা হচ্ছে এর জন্য 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 গেলে 0, n = 0 হয়। তাহলে এখানে কি আছে, এই যে নিউক্লিয়াসে কি আছে, শুধুমাত্র আমাদের প্রোটন সংখ্যা অর্থাৎ একটা আছে, কিন্তু 1 + 0 এটা জিনিসটা না লিখলেও হয়। আচ্ছা, আর প্রোটন সংখ্যা নিচে কি আছে, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান না, হ্যাঁ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, যাকে আমরা অলরেডি বলেছি। তাহলে তার বাইরে যে শক্তি স্তর আছে, শক্তি স্তরে কে থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা, এই প্রোটিয়ামের সিগনিফিকেন্সটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কি আছে আমাদের ডিউটেরিয়াম 2 1 2 1 2 1, এটার নাম কি, ডিউটেরিয়াম। আচ্ছা, ওর মধ্যে নিচে একটা 1 আছে, 1 মানে কি তার প্রোটন সংখ্যা, আর তার নিউট্রনের সংখ্যা কি হবে, 2 থেকে 1 গেলে কত, 1। তাহলে n = কত হবে ওর জন্য, নিউট্রন সংখ্যা n = 2 থেকে 1 যাবে, তাহলে n = 1। কেন বিয়োগ হয়, এটা আমরা অলরেডি এখানে এক্সপ্লেইন করেছি। জাস্ট ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে মাইনাস করলে আমাদের নিউট্রন সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে n এর মান হচ্ছে 1। তাহলে ওর জন্য যদি আমরা আঁকাই, এখানে তার নিউক্লিয়াসটা থাকলো, নিউক্লিয়াস বুঝাইতে আমরা একটু কালার করে দিলাম, আর বাইরে কে থাকবে, হাইড্রোজেনের জন্য। আচ্ছা, তো এখানে n এর মান কত, 1, n এর মান না সরি, তার প্রোটন সংখ্যা কত, 1, প্রোটন সংখ্যা কত, 1। তো 1 মানে কি, প্রোটন বা পারমাণবিক সংখ্যা, তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 1, বা প্রোটন সংখ্যা হচ্ছে 1। প্রোটন কোথায় থাকে, প্রোটন থাকে আমাদের নিউক্লিয়াসে, তাহলে নিউক্লিয়াসে একটা 1 থাকলো। আচ্ছা, আর তারপরে হচ্ছে তার কি থাকে, তার হচ্ছে নিউট্রন সংখ্যা কত, 1। তো 1টাও কিন্তু তার নিউক্লিয়াসেই থাকে, তাহলে নিউক্লিয়াসে কত আছে, 2, আর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 2টা। আচ্ছা, বাইরে ইলেকট্রন আছে আমাদের একটা, 2টা না, বাইরে ইলেকট্রন আছে একটা। ইলেকট্রন কয়টা থাকে, ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে বাইরে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা, একটা ইলেকট্রন আছে। ইলেকট্রনকে বোঝাইতে আমরা ই দ্বারা প্রকাশ করছি। ধরো এটাকে এর উপরে একটা মাইনাস সাইন দিই, ইলেকট্রন কি নেগেটিভ চার্জড। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা কি বলছি, ডিউটেরিয়াম। তো ডিউটেরিয়ামের সিগনিফিকেন্সটা আমরা এখানে আঁকছি। এখানে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1, তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল কি, ভর সংখ্যা, ওইটাই তো 2। তো ওই 2 জিনিসটা হচ্ছে তার কোথায় আছে, কেন্দ্রে বা নিউক্লিয়াসে। আর তার বাইরে যে শক্তি স্তর আছে, যে বৃত্তাকার শক্তি স্তর আছে, ওখানে কে থাকে, আমাদের ইলেকট্রন থাকে। ইলেকট্রন কয়টা থাকে, যতটা আমাদের প্রোটন আছে তার সমসংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে প্রোটন আছে কয়টা, একটা, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, একটা। আর ইলেকট্রন কই থাকবে, শক্তি স্তরে বাইরে। আচ্ছা, এটা কার গেল, এটা গেল হচ্ছে ডিউটেরিয়াম। যখন আমরা টিট্রিয়ামের জন্য আসবো, দেখো তোমরা নিশ্চয়ই সেটা অলরেডি আন্দাজ করতে পারছো, টিট্রিয়ামের জন্য হিসাবটা কি হবে, 3 1 3 1। ওর জন্য প্রোটন সংখ্যা কত, 1, আর নিউট্রন সংখ্যা কত হবে, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে কি হবে আমাদের, বলো 3 থেকে 1 গেলে 2, তাহলে n = কত হবে, 2 হবে।
3 থেকে 1 যাবে। আর ধরো বাকিটা যদি আমরা আঁকাই, হাইড্রোজেন তার যে নিউক্লিয়াসটা আমরা আঁকালাম, আর শক্তি স্তর বাইরে আঁকালাম। শক্তি স্তরে বাইরে শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? প্রোটন সংখ্যার সমসংখ্যক। তাহলে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে কয়টা? একটা। তাহলে প্রোটন যদি একটা থাকে, আচ্ছা এখানে প্রোটন 1, আর নিউট্রন কয়টা আছে? 2টা, প্লাস 2, 1 প্লাস 2 অর্থাৎ 3 ভর সংখ্যা হচ্ছে তার 3, যা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বাইরে কে থাকবে? ইলেকট্রন। ইলেকট্রনটা আমরা এখানে দিলাম, ইলেকট্রন একটাই থাকবে। প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন বাইরে বা তার যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে ওগুলাতে হচ্ছে আবর্তন করে বা ঘূর্ণনশীল অবস্থায় থাকে। যাই হোক, আমাদের মেইন জিনিস কি ছিল? আমাদের বোঝা হচ্ছে কি আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কি? কোন মৌলের দুইটা পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হবে। এই যে পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে, বাট ভর সংখ্যাটা ভিন্ন হচ্ছে। আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে ওই যে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন এবং প্রোটনের যোগফলটা। আচ্ছা, আর হচ্ছে কি পারমাণবিক সংখ্যাটা তোমরা জানবা কি হবে? এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখা লাগবে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত হয়। আর ভর সংখ্যাটা আমাদের লেভেলে হচ্ছে দিয়ে দিবে, তোমার কোশ্চেনে গিভেন থাকবে যে উপরে এই সংখ্যাটা যে 3, 2, 1 এগুলো কই পাইছো, ওগুলো হচ্ছে তোমার কোশ্চেনে দিয়ে দিবে। বাট পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা তোমার জানা থাকা লাগবে, এবং আমি এটা অলরেডি লিখে দিয়েছি 18টা মৌলের জন্য। আমরা হচ্ছে 18টা শিখলে আমাদের এনাফ। আচ্ছা, তো আইসোটোপের আরেকটা এক্সাম্পল যদি আমরা রাখি, ধরো কার্বন লিখলাম। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বন 7, কার্বন 7। তো এখানে কার্বনের দুইটা আইসোটোপ হয়, কার্বন 12, 7, কার্বন 13। তো এরা পরস্পরের আইসোটোপ। কিভাবে আইসোটোপ? নিচে কি? নিচে হচ্ছে 7। 7 কি? প্রোটন বা পারমাণবিক সংখ্যা, যা কিনা দুইজনের জন্যই সমান হচ্ছে। দুইজনের জন্যই প্রোটন বা পারমাণবিক সংখ্যা আমাদের সমান হচ্ছে, বাট আমাদের কি ভিন্ন হচ্ছে দেখো তো? ভর সংখ্যা। এর জন্য আছে কত? 12, এর জন্য আছে কত? 13। তো কার্বন কার্বন 12 এবং কার্বন 13 এরা কি? পরস্পরের আইসোটোপ, কারণ তাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে, বাট ভর সংখ্যা হচ্ছে ভিন্ন হচ্ছে। তাহলে তোমাকে যদি এমসিকিউতে কোনো কোশ্চেন দিয়ে দেয় যে হচ্ছে এরা পরস্পরের আইসোটোপ হবে কিনা, তুমি কি দেখবা? যে প্রোটন সংখ্যা সমান আছে নাকি। তুমি দেখলা হ্যাঁ প্রোটন সংখ্যা সমান আছে, দুজনের জন্যই প্রোটন সংখ্যা সমান, বাট ভর সংখ্যা তুমি দেখবা ভিন্ন আছে নাকি। এখানে আছে 12, এখানে আছে 13, তাহলে কি ভিন্ন? কত আছে এটা আমার দেখার বিষয় না, বাট ভিন্ন আছে কিনা। হ্যাঁ ভিন্ন আছে, তাহলে কি ওরা পরস্পরের আইসোটোপ হবে। আচ্ছা, তো আশা করি তোমরা আইসোটোপ নিয়ে বিষয়গুলো ধরতে পেরেছো বা বেসিক জিনিসটা ধরতে পেরেছো। এবং আইসোটোপের হচ্ছে অনেক ব্যবহার আছে, বাট আমাদের বইতে কয়েকটা ব্যবহারের কথা বলেছে, এবং ওই ব্যবহারগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। আমাদের পরীক্ষায় ধূপধাপ হচ্ছে ওই ব্যবহারগুলো চলে আসে। তো কি ব্যবহার আইসোটোপের? ধরো চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের কি ব্যবহার? চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবহার হয় ওগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। কৃষি ক্ষেত্রে আমাদের কি ব্যবহার হয় আইসোটোপের, ওগুলো জানতে হবে। তারপর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় বা ভূতত্ত্বের বিভিন্ন জিনিসপাতি হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের আইসোটোপের ব্যবহার কি, ওগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। ধরো খাদ্য দ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার, এগুলো নিয়ে জাস্ট সিম্পল কয়েকটা লাইন আমাদের দেওয়া আছে, এবং ওগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তো আমাদের হচ্ছে ওগুলো একটু মুখস্থ করে রাখা লাগবে বা হচ্ছে জানা লাগবে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কি হয়? চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয় কি? আচ্ছা, তোমার কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে, তোমার কোন নালীটা ক্ষতিগ্রস্ত তা হচ্ছে নির্ণয়ের জন্য তোমার হচ্ছে আইসোটোপ ব্যবহার করা হয়। আইসোটোপ থেকে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এবং তা দিয়ে হচ্ছে আমাদের চিকিৎসকরা তোমার কোন রক্তনালীটা হচ্ছে ড্যামেজড, মানে কোনটা ক্ষতিগ্রস্ত ওইটা হচ্ছে নির্ণয় করে। তো এটা একটা ব্যবহার, আমি হচ্ছে পূর্ণাঙ্গভাবে লিখলাম না, তোমার বইতে ব্যাখ্যা আছে। তারপরে আরেকটা ব্যবহার কি? আরেকটা ব্যবহার হচ্ছে তোমার ক্যান্সার আক্রান্ত রোগীর যে ক্যান্সার কোষ থাকে ওটা হচ্ছে ধ্বংস করার জন্য, বা ক্যান্সার রোগের যে চিকিৎসা, চিকিৎসার জন্য আমাদের আইসোটোপ থেকে যে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে নির্গত হয়, তা দিয়ে হচ্ছে আমাদের ক্যান্সার আক্রান্ত রোগীর যে ক্যান্সার কোষগুলো ওগুলো ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা গেল আরেকটা ইউজ, ঠিক আছে। আরেকটা ব্যবহার কি? তোমার ডাক্তাররা যখন হচ্ছে বিভিন্ন যে অপারেশন বা বিভিন্ন কাজে বিভিন্ন হচ্ছে যন্ত্রপাতি ইউজ করে না, হ্যাঁ যন্ত্রপাতি ইউজ করে। তো ওইসব যন্ত্রপাতি ইউজ শেষে পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়। তো এগুলো ক্লিন করার কাজে আমাদের আইসোটোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা আইসোটোপের সহায়তা নেওয়া হয়। তো এটা একটা ইউজ। চিকিৎসা ক্ষেত্রের জন্য আমরা দেখে ফেলেছি। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, আইসোটোপের ব্যবহার পুরোটা লিখলাম না, আসো। তারপরে কি আছে তোমার কৃষিক্ষেত্রে? কৃষিক্ষেত্রে কি ব্যবহার হয়?
কৃষিক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে তোমার কীটনাশক দমনে, এবং হচ্ছে ধরো ওই অ্যামাউন্টে বের করা যায় যে কি পরিমাণ জমিতে আমাদের কি পরিমাণ সার দেওয়া দরকার হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধির জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে সার ব্যবহার করা হয় কৃষকরা। তো কোন জমিতে কতটুকু সার দিতে হয়, তো এগুলো হচ্ছে ওই অ্যামাউন্টটা নির্ণয় করার জন্য বিভিন্নভাবে আইসোটোপ ইউজ করা যায় বা আইসোটোপ ইউজ করা হয়। তো আমরা এতটুকুই জানবো যে হচ্ছে কৃষি জমিতে কত সারের পরিমাণ কতটুকু ইউজ করতে হবে ওইগুলো নির্ণয়ের জন্য আমরা হচ্ছে আইসোটোপ ইউজ করি। আচ্ছা, অতটুকু জানলেই হবে। তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে গেল, ধরো ভূতাত্ত্বিক গবেষণা, ভূতাত্ত্বিক ও বৈজ্ঞানিক গবেষণার কাছে বৈজ্ঞানিক গবেষণার কাছেও হচ্ছে আমাদের আইসোটোপ বলে ইউজ করা হয়। যেমন ধরো তোমার কোন একটা ফসিল মাটির নিচে পাওয়া গেছে, আমরা দেখি না যে গুপ্তধন টাইপের কোনো কিছু হচ্ছে মাটির নিচে পাওয়া যায়, বা হচ্ছে অনেক প্রাচীন আমাদের কোনো হচ্ছে কোনো একটা নিদর্শন বা হচ্ছে কোনো একটা ধরো এলিমেন্ট মাটির নিচে পাওয়া গেছে, তো ওটা কত বছরের পুরনো হচ্ছে এটা কত আগের, এগুলো হচ্ছে নির্ণয় করা হয় আমাদের আইসোটোপ ব্যবহারের মাধ্যমে, মানে আইসোটোপের ব্যবহারের মাধ্যমে। তো আইসোটোপ দিয়ে আমরা হচ্ছে বের করতে পারি যে ওই মানে যেই উপাদানটা বা যে এলিমেন্টটা তুমি পাইছো যাচ্ছে মাটির নিচ থেকে, তো ওটা কত বছরের পুরনো, ওই সময়কালটা আমরা হচ্ছে বের করা হয় আইসোটোপ ব্যবহার করে। অর্থাৎ যে স্থায়ী আইসোটোপ এবং অস্থায়ী আইসোটোপ নামে কিছু হিসাব নিকাশ আছে, তো ওগুলো দিয়ে হচ্ছে স্থায়ী আইসোটোপ এবং অস্থায়ী আইসোটোপ হচ্ছে ক্ষয় হয়, তো হচ্ছে তাদের অনুপাত নেয়, অনুপাত নিয়ে হচ্ছে মেজার করে বিভিন্নভাবে যে হচ্ছে তোমার ওই যে ফসিলটা কত বছরের পুরনো ছিল, তো ওখানে হচ্ছে আমাদের আইসোটোপের ইউজ হয়। সহজ কথায় তোমাদের বৈজ্ঞানিক গবেষণার কাজেও আমাদের আইসোটোপের ইউজ হয়, হচ্ছে কোনো একটা ধ্বংসাবশেষ বা কোনো একটা ফসিল কত বছরের পুরনো তার নির্ণয়ে আইসোটোপ ব্যবহার করা হয়। আমরা এতটুকুই জানবো, হয়ে গেছে বৈজ্ঞানিক গবেষণায়। ধরো তারপর কি খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার করা হয়, খাদ্য দ্রব্য সংরক্ষণে খাদ্যদ্রব্য সংরক্ষণে আমাদের আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণে কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয়, ওই যে খাদ্যদ্রব্য আক্রমণ করে ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ গুলো হচ্ছে আমরা ইউজুয়ালি ইউজ করি। তো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া গুলো যাচ্ছে খাবার আক্রমণ করতে পারে না বা হচ্ছে খাবারকে হচ্ছে ভালো রাখে। তো এই হলো মোটামুটি কথাবার্তা, তোমরা হচ্ছে ব্যবহারগুলো একটু পড়ে নিবা বই থেকে। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এই ব্যবহারগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং হচ্ছে আসবে বিভিন্ন সময় পরীক্ষা হচ্ছে এই ব্যবহারগুলো চলে আসবে। তো হোপফুলি তোমরা আইসোটোপ কি বিষয়টা বুঝতে পেরেছো। আইসোটোপের কনসেপ্টটা এখানে দাঁড় করালাম, এবং আশা করি তোমরা হচ্ছে কোনো মৌলের দুইটা আইসোটোপ যদি তোমার সামনে দেয় এবং তোমাকে যদি বলে যে দেখো এটা কি আইসোটোপ কিনা, তুমি হচ্ছে ব্যাখ্যা করো, তাহলে কি বলবো তুমি? হ্যাঁ, হচ্ছে এইভাবে তুমি টেস্ট করে আসতে পারো যে হচ্ছে আইসোটোপ নাকি আইসোটোপ না, যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে আমরা সেটাকে কি বলবো? আইসোটোপ বলবো। ধরো তোমাকে যদি এরকম একটা বলে তাহলে কি বলবা? এই দুজনকে আইসোটোপ হবে? না, এই দুজন আইসোটোপ হবে না। কেন হবে না? তাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যাই তো ভিন্ন। আচ্ছা, এখানে কি লিখেছি? এখানে আমরা লিখবো 12 ম্যাগনেসিয়াম, এখানে 12। আচ্ছা, তার প্রোটন বা পারমাণবিক সংখ্যা কি সমান? না, সমান না। তো পারমাণবিক সংখ্যা সমান না, ভর সংখ্যা সমান না, তাহলে কি বলবা তুমি? এটাকে আইসোটোপ বলবা? না, আইসোটোপ হওয়ার শর্ত কি ছিল? প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান হতে হবে আর ভর সংখ্যা ভিন্ন হতে হবে। ভর সংখ্যা ভিন্ন আছে, ঠিক আছে, ওই কথাটা স্যাটিসফাই করছে জিনিসটা আমাদের জন্য। আর কি আছে? প্রোটন বা পারমাণবিক সংখ্যা আমাদের কি আছে? ভিন্ন আছে, তাহলে এরা পরস্পর আইসোটোপ হবে না। আশা করি আমরা আইসোটোপের বিষয়টা বুঝতে পেরেছি, এবং তোমার হচ্ছে ব্যাখ্যা ব্যবহারগুলো, আইসোটোপের যে ব্যবহার আছে, তো ব্যবহারগুলো হচ্ছে তোমরা পড়ে রাখবা যে কি কি কাজে আমরা আইসোটোপ ব্যবহার করি। আচ্ছা, এই গেল আইসোটোপ নিয়ে কথা। আসা হচ্ছে আমরা কি ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। তো হচ্ছে আমরা পরমাণুর যে স্ট্রাকচারটা ওটা আমরা অলরেডি দেখেছি। কি? তার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, ধরো এটাকে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন কি চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল, অর্থাৎ সে ধনাত্মক কণা ঋণাত্মক কণা। আর কে থাকে? প্রোটন থাকে। প্রোটন কোন চার্জড? পজিটিভ চার্জড। তাহলে
এখানে আমরা প্লাস বুঝাইছি, নিউট্রন বুঝাই মানে হচ্ছে নিউক্লিয়াস বুঝাইতে। তারপরে বাইরে কে থাকে, বৃত্তাকার কক্ষপথ থাকে। বৃত্তাকার কক্ষপথে কে থাকে, ইলেকট্রন ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট এই যে এগুলাকে কি বলা হয়, শক্তি স্তর, শক্তি স্তর, শক্তি স্তর বা বা কক্ষপথ, কক্ষপথ বা অরবিট, অরবিট, অনেকগুলো নামই ডাকা হয়। যাই হোক, আমরা হচ্ছে বৃত্তাকার শক্তি স্তর, শক্তি স্তর বলি, কক্ষপথ বলি বা অরবিট বলি, সবই আমাদের সত্য, তুমি যা ইউজ করো। বৃত্তাকার শক্তি স্তর বলা যায় বা বৃত্তাকার কক্ষপথ বলা যায় বা অরবিট বলা যায়। তো তুমি যা ইউজ করো, তো এই যে এগুলোকে কি বলা হয়, এটাকে বলা হয় কি, যে শক্তি স্তর। আচ্ছা, এই এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে একদম কাছে, এটা সবচেয়ে কাছে না, নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো প্রথম শক্তি স্তর, প্রথম। আচ্ছা, আমরা এখান থেকে শক্তি স্তর নামটা ইউজ করছি, তুমি যে কোনোটা ইউজ করতে পারো, প্রথম শক্তি স্তর, শক্তি স্তর। আচ্ছা, প্রথম শক্তি স্তর, এটাকে বোঝায় কি, তো এন দ্বারা। আচ্ছা, শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা, তাহলে এটার জন্য এন ইকুয়াল হবে 1। শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আমরা এখানে লিখে রাখি, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে কে আছে, নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে যেটা, এটা কোন শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। নিউক্লিয়াস থেকে পরবর্তী কাছে কে, পরবর্তী কাছে হচ্ছে এটা, তাহলে এটা কোন শক্তি স্তর, এটা প্রথম, তাহলে এটা দ্বিতীয়, তাহলে এটাকে আমরা কি বলবো, দ্বিতীয়। এই যে এটাকে প্রথম বলছি, তাহলে এটাকে দ্বিতীয় বলবো, যেটা কাছে ওটা প্রথম, তারপর একটা কাছে মানে তারপরের কাছে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয়। আরেকটা যদি থাকতো তাহলে ওটা কি হইতো, তৃতীয়। আমরা আশা করি জিনিসটা ধরতে পেরেছ। দ্বিতীয় শক্তি স্তর, শক্তি স্তর, n ইকুয়াল টু কত হবে, 2 হবে। আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছো। আর নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন এবং নিউট্রন। আর নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ সে পজিটিভ চার্জও না নেগেটিভও চার্জ না, আর প্রোটন যেহেতু পজিটিভ চার্জ, তাহলে হচ্ছে নিউক্লিয়াসের যে চার্জ সেটা হচ্ছে পজিটিভ। আর প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন কি করে, যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস দরকার কেন, আচ্ছা যদি কয়টা থাকে, ধরো 10টা ইলেকট্রন থাকলো, ধরো তার প্রোটন সংখ্যা 10, ফলে তার ইলেকট্রন সংখ্যা কি হবে, 10টা, তাহলে 10টা ইলেকট্রন কই থাকবে, এই যে শক্তি স্তরগুলোতে থাকবে। এখন কোন শক্তি স্তরে কয়টা থাকবে, সব 10টা ইলেকট্রন কি এখানে থাকতে পারতো না, সবচেয়ে বাইরেরটা থাকতে পারতো, 10টি ইলেকট্রন কি এখানে থাকতে পারতো না, পারতো। তাহলে কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন পাবে, তো ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা আমাদের শিখতে হবে। তো ওই জন্য হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টটা এখানে আমরা দেখবো। আসো, আচ্ছা হাইড্রোজেনের জন্য, আচ্ছা একটা প্রধান শক্তি স্তরে একটা সূত্র আছে, ওই সূত্রটা আমি তোমাকে লিখে দিচ্ছি, এখানে এখানে লিখে দিচ্ছি, বড় করে লিখে দিচ্ছি জিনিসটা। একটি প্রধান শক্তি স্তরে, আচ্ছা এটাকে প্রধান শক্তি স্তর বলে বা শক্তি স্তর, তুমি যাই বলো, প্রধান শক্তি স্তরে, শক্তি স্তরে, প্রধান শক্তি স্তর মানে যে শক্তি স্তরে বোঝাচ্ছি, অর্থাৎ এই জিনিসটাই, এই শক্তি স্তরগুলোই বোঝাচ্ছি। একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ, সর্বোচ্চ 2n², আচ্ছা এটাকে একটু ঠিক করে লিখি, ডিফারেন্ট কালি ইউজ করে চাই, 2n², 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, আমরা এখানে দেখছিলাম কি, যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, ওই দুটো যোগফলকে কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে, বৃত্তাকার শক্তি স্তর বা বৃত্তাকার যে কক্ষপথগুলোতে থাকে। বাট সবগুলো ইলেকট্রন কিন্তু একটা কক্ষপথে চাপাচাপি করে থাকে না, এখানে যে কিছু নিয়ম মেনে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলোর ডিস্ট্রিবিউশন হয়। অর্থাৎ কিছু ইলেকট্রন এখানে থাকে, কিছু ইলেকট্রন ওখানে থাকে। এবং কোন নিয়ম মানে, এই যে এই নিয়মটা মানে, এন কি, এন হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, তাহলে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, মানে একটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। ধরো তুমি প্রথম শক্তি স্তর, ধরো এখানে তুমি, এটা কি প্রথম শক্তি স্তর না, আমরা এখানে বলেছি কই, এই যে এটাকে আমরা প্রথম শক্তি স্তর বলেছি, সবচেয়ে কাছে যেটা। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে, তো প্রথম শক্তি স্তরে, আচ্ছা শক্তি স্তর সংখ্যা, শক্তি স্তর n, আর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা
মানে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে আমরা বের করি। সূত্রটা কি ছিল, 2n²। ইলেকট্রন সংখ্যা বের করবো আমরা কি দিয়ে, এই সূত্রটা দিয়ে। আচ্ছা, জিনিসটা আমরা রাখলাম। শক্তি স্তর সংখ্যা, শক্তি স্তর সংখ্যা কত, 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। আচ্ছা, আমরা এখানে একটা কথা বলেছি, এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কেন, এর কম থাকতে পারে না? হ্যাঁ, সর্বোচ্চ 2n² থাকতে পারে, বাট এর কমও থাকতে পারে, বাট বেশি থাকা যাবে না। আচ্ছা, প্রথম শক্তি স্তর n, তো n এর মান তখন কত হবে, 1 হবে যখন প্রথম শক্তি স্তর। এই যে আমরা এখানে লিখেছি n = 1। তাহলে n = যদি 1 হয়, তাহলে তুমি এই 1 কে এই সূত্র ধরে এনে বসাবো, তো তাহলে 2n²। তাহলে n এর মান কত বসাবা, 1 বসাবা। 2 × 1², তো 1² মান কত, 1ই, তো 1 আর 2 গুণ করলে কত, 2 হয়। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, যখন আমরা 2 বসাবো n এর মান, যখন 2 বসাবো, তাহলে তুমি n এর ভিতর 2 বসাবো, তো 2 বসালে কি হবে, 2 এর উপর স্কয়ার হবে। 2 এর উপর স্কয়ার হলে কি হয়, 2 দুগুণে 4 হয়, এবং ওই 4 রাশি 2 এর সাথে গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 হয়। তাহলে যখন n এর মান তুমি 2 বসাবা, তখন ওই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 8টা। আচ্ছা, n এর মান যখন তুমি 3 বসাবা, তাহলে 3 বসাও, তো এই যে 3, n এর মান তুমি 3 বসাইছো, 3 এর উপর কি আছে, স্কয়ার আছে, তাহলে 3 থেকে 9, এবং ওই 9 এসে 2 এর সাথে গুণ হলো, তাহলে 9 দুগুণে কত, 18। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এই হলো মোটামুটি তোমার কথা। তাহলে ওই কথাই আমরা বলছি, একটি প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তর মানে কি, ওই যে আমাদের যে বৃত্তাকার শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট যাই বল, তো ওগুলাতে মানে একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো n কি, n হচ্ছে শক্তি স্তর সংখ্যা, n = 1 2 3 4 5 6, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তো এইগুলো আমাদের সূত্র, এবং প্রতিটা শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে জানি কিনা আমরা বুঝে ফেলেছি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা, মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে কয়টা, 2টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 8টা। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে, 18টা। সর্বোচ্চ মানে এতটুকু ম্যাক্সিমাম সে হচ্ছে ইলেকট্রন রাখতে পারবে তার, মানে ওই শক্তি স্তরে, কিন্তু তার চেয়ে কম রাখতে পারবে, কমও রাখতে পারবে, বাট বেশি রাখতে পারবে না। আচ্ছা, প্রথম শক্তি স্তরে কয়টা সর্বোচ্চ আছে, 2টা। সর্বোচ্চ সে 2টা নিতে পারে, একটাও নিতে পারে, বাট 3টা সে নিতে পারে না প্রথম শক্তি স্তরে। যদি 3টা হয়, সে 2টা রেখে একটাকে পরের শক্তি স্তরের জন্য পাঠিয়ে দেয়। আশা করি আমরা অতটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা ক্লাসে নিয়ে যদি আরেকটু সামনে আগাই, ধরো তোমার সোডিয়ামের জন্য কত আছে, 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। এতক্ষণে তোমাদের জেনে ফেলার কথা, আমি অলরেডি এটা লিখে দিয়েছি। 18টা মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জেনে রাখবো। আচ্ছা, লেফট সাইডে নিচে যেটা লিখে, এটাকে আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা প্রকাশ করি, যা কিনা আমরা অলরেডি জানি। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। আচ্ছা, তার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসকে আমরা পজিটিভ সাইন দিলাম, এটা তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসে বাইরে কে থাকে, বৃত্তাকার কক্ষপথ থাকে, 1টা 2টা 3টা। এই প্লাস সাইন দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা নিউক্লিয়াস বোঝাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথ। আচ্ছা, কক্ষপথগুলো এটা থেকে সমান সংখ্যক ব্যাসার্ধ এই বৃত্তগুলো হয় আর কি। তো আমার বৃত্তগুলো ধরো, এই বৃত্তটা কি পুরোপুরি পারফেক্টলি বৃত্ত হয়েছে, একটু আঁকা বাঁকা হয়েছে, ধরে নাও এটা হচ্ছে বৃত্তাকার একটা কক্ষপথ, বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে কি হবে, 11টা প্রোটন আছে তার কেন্দ্রে, প্রোটন আছে। আচ্ছা, প্রোটনের সমসংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। কোথায় থাকবে হচ্ছে বৃত্তাকার কক্ষপথে। এখন আমাদের জানতে হবে যে কোন শক্তি স্তরে কয়টা থাকে। তো আমরা এখানে দেখেছি না, প্রথম শক্তি স্তরে কয়টা থাকে, 2টা থাকে। তাহলে টোটাল 11টা ইলেকট্রন দিতে হবে শক্তি স্তর বোঝার মধ্যে। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ সে 2টা নিতে পারে, এটা কমও নিতে পারবে, বাট বেশি নিতে পারবে না। তাহলে প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন আছে কয়টা বলো তো, 2টা। আচ্ছা, ইলেকট্রনকে আমরা বোঝাতে এখন আর দিব না, আমরা হচ্ছে ডট আকারে দিব। আচ্ছা, একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, ধরে নিলাম এই পজিশনে আছে এবং এই পজিশনে আছে। তুমি চাইলে যে কোনো জায়গায় দিতে পারো, এখানে একটা দিতে পারো, বা একসাথে 2টা দিতে পারো, বা এখানে একটা দিতে পারো, তোমার ইচ্ছা। বাট 2টা দিতে হবে, 2টার কম দেওয়া যাবে না। আচ্ছা, 2টার কম দেওয়া যাবে না কেন, কারণ হচ্ছে এখানে তো 11টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। তো এই প্রথম শক্তি স্তর হচ্ছে সে আগে 2টা নিবে, তাকে আগে 2টা দিয়ে তারপরে শক্তি স্তরে যাইতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা, 8টা, যাকে আমরা এই সূত্র দিয়ে বের করছি। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি, এই যে দ্বিতীয় শক্তি স্তরে কোনটা, এটা n = 1, এটা n = 2 না, সবচেয়ে কাছে যেটা সেটা হচ্ছে n = 1 বা প্রথম শক্তি স্তর। তারপরে এর কাছে যেটা সেটা হচ্ছে n = 2 বা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এটা হচ্ছে আমাদের n = 2। তাহলে ওখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 8টা থাকতে পারে। n = 2 হলে আমাদের ইলেকট্রন সংখ্যা হয় 8টা।
আচ্ছা, তাহলে 8টা দিতে হবে। তাহলে 8টাকে আমরা জোড়ায় জোড়ায় দিব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তুমি চাইলে এলোমেলো ভাবে দিতে পারো, বাট এইভাবে দেওয়াটা স্ট্যান্ডার্ড, ট্রেডিশনালি এইভাবে লেখা হয়। আচ্ছা, 2 4 6 8, তাহলে 8টা পাই গেছে। তাহলে কয় হলো? 2 আর 8, টোটাল কয়টা পাইছে? 10টা। বাট যাইতে হবে কত পর্যন্ত? 11। তাহলে কত? আরেকটা আছে, তো ওইটাকে কোথায় দিতে হবে? ওইটাকে এখানে থার্ড শক্তি স্তরে যে কোনো জায়গায় দিতে পারো তুমি। এক দিছি, এনে পরমাণু, তাই না? এনে পরমাণু, এনে পরমাণুর এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর তৃতীয় শক্তি স্তরে কয়টা নিতে পারে? 18টা নিতে পারে। তৃতীয় শক্তি স্তরে 18টা নিতে পারে, বাট তৃতীয় শক্তি স্তরে সে 18টা নিতে পারে, বাট তৃতীয় শক্তি স্তর পর্যন্ত গেলে আমাদের ইলেকট্রন খালি থাকার একটা, সর্বোচ্চ সে একটা নিতে পারে। তাহলে এখানে 1 হবে। হ্যাঁ, যদি এখানে 12 থাকতো তাহলে 2 আর 8 10 তো হইতো, বাট এখানে আরো 2টা বসতো। আচ্ছা, ধরো তুমি ম্যাগনেসিয়াম নিছো, ম্যাগনেসিয়ামের কত? 12। ম্যাগনেসিয়ামের আমাদের কত? 12। তাহলে কি হবে দেখো তো, এখানে একটা প্লাস সাইন দিলাম নিউক্লিয়াস বুঝাইতে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে কে থাকবে? ইলেকট্রন থাকবে। 1 2 3 রাখলাম। তাহলে কি হবে? তার 12 পর্যন্ত যাইতে হবে। প্রথম শক্তি স্তর পাই কয়টা? 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। ধরো আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যেখানে ইচ্ছে দিতে পারো। দ্বিতীয় শক্তি স্তর পাই কয়টা? 8টা। আমরা 2 n স্কয়ার ওই সূত্রটি আমরা বের করেছি যে দ্বিতীয় শক্তি স্তর 8টা ইলেকট্রন পায়। তাহলে 1 আচ্ছা 2 4 6 8। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, তাহলে কত হলো? প্রথম শক্তি স্তর 2টা নিছে, দ্বিতীয় শক্তি স্তর 8টা নিছে, কয়টা হলো? 10টা হলো। তৃতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয় শক্তি স্তর না? তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ 18টা নিতে পারে, বাট অতটুকু পর্যন্ত আমার যাওয়া লাগবে না, আমাদের বাকি আছে আর 2টা। তো ওই 2টা হচ্ছে ও নিয়ে নেবে। তুমি জোড়া আকারে লিখতে পারো অথবা সিঙ্গেল করে দিতে পারো। আর আমি হচ্ছে দূরে দূরে দিলাম তৃতীয় শক্তি স্তরে। তাহলে কত হলো? 2 8 10, 2 8 কত? 10। আর তৃতীয় শক্তি স্তরে সে নিয়েছে কয়টা? 2টা। তাহলে এটা কি ম্যাগনেসিয়ামের জন্য হয়ে গেছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম পরমাণু। আচ্ছা, যদি তুমি হাইড্রোজেনের জন্য নাও, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। প্রথম মূল্যটা কিন্তু হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনের জন্য তুমি নিচ্ছ প্লাস, তার নিউক্লিয়াসটা আমরা দিলাম বৃত্তাকার কক্ষপথ। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে তার প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা কত? 1। তাহলে একটা ইলেকট্রন দিতে হবে। প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন পায়? 2টা পায়। সর্বোচ্চ 2টা নিতে পারে, বাট দেওয়ার মতো আছে কয়টা? একটা। তাহলে ওই একটা ওই নিবে। এখন ভাইয়া কোশ্চেন, হাইড্রোজেন, আচ্ছা এটা কি শক্তি স্তর সংখ্যা না? শক্তি স্তর সংখ্যা। এখানে n এর মান কত? 1, n = 1, অর্থাৎ n = 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন নিছে। আচ্ছা, এখন কি শক্তি স্তর কি আর নাই? আছে। একটা পরমাণুর জন্য তার শক্তি স্তর সংখ্যা কিন্তু অসংখ্য, তার অনেক শক্তি স্তর আছে, অসংখ্য শক্তি স্তর আছে, অসংখ্য শক্তি স্তর আছে। বাট ইউজুয়ালি আমাদের কাছে যতগুলো লাগে আমরা ততগুলো ব্যবহার করি, বাকিগুলো দেখাই না। আচ্ছা, ওর দ্বিতীয় শক্তি স্তর এটা, তৃতীয় শক্তি স্তর এটা, চতুর্থ এটা, পঞ্চম ষষ্ঠ সপ্তম, অসংখ্য অসংখ্য শক্তি স্তর আছে। বাট যতটুকু আমরা ব্যবহার করি তার ব্যবহার হয়েছে কত? প্রথম শক্তি স্তরটা। তো আমরা প্রথম শক্তি স্তরটা নিয়ে কাজ করি, দ্বিতীয় তৃতীয় গুলো ফাঁকা থাকে বা ওগুলো হচ্ছে আমরা ইগনোর করি। তো ধরো একইভাবে ম্যাগনেসিয়ামের জন্য এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এতটুকু ব্যবহার হয়েছে। বাট আর কি নাই? হ্যাঁ আছে, অসংখ্য শক্তি স্তর আছে ম্যাগনেসিয়ামের জন্য, বাট ওগুলো হচ্ছে আমাদের ইউজ হয় না বা ব্যবহার হয় না, ওগুলো হচ্ছে অব্যবহৃত থাকে, বলে ওগুলো আমরা ইগনোর করি। যতটুকুনি আমাদের দরকার অতটুকুনি আমরা কাজ করি। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য কয়টা শক্তি স্তর ব্যবহার হয়? 1 2 3, 3টা শক্তি স্তর ব্যবহার হয়। চতুর্থ শক্তি স্তরের দরকার আছে না? দরকার নেই, কারণ তৃতীয় শক্তি স্তর পর্যন্ত এসে তার ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেছে, মানে ইলেকট্রনটা শেষ হয়ে গেছে, তো সবগুলো ডিস্ট্রিবিউশন শেষে। তাহলে এই গেল কথা। তাহলে এখানে খুব ভালো একটা কনসেপ্ট, যে কোনো একটা পরমাণুর জন্য শক্তি স্তর কয়টা থাকে? অসংখ্য থাকে। সোডিয়াম পরমাণুর জন্য শক্তি স্তর কয়টা থাকে? অসংখ্য থাকে। বাট ব্যবহার হয় কয়টা? 3টা, 1 2 3, 3টে ব্যবহার হয়। আচ্ছা, আরেকটা যদি আমরা নিই, ধরো লিথিয়ামের জন্য নিলাম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তোমরা ওই 4টা দেখবা, তাহলে পারমাণবিক সংখ্যাগুলো তোমাদের জানা হয়ে যাবে। তাহলে কি নিলাম আমরা? তার নিউক্লিয়াসটা নিলাম, বড় বড় একটা নিউক্লিয়াস নিলাম। বাইরে কি আছে? বৃত্তাকার যে শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট যাই বলো, তাহলে 3টে ইলেকট্রন দিতে হবে।
এটা কি? এটা নিউক্লিয়াস। এখানে আবার ইলেকট্রন দিয়ে দিও না, এটা তার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বাইরে কি দিতে হবে? ইলেকট্রন দিতে হবে। প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন পায়? দুইটা ইলেকট্রন পায়, দুইটা ইলেকট্রন পায়, দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম। যেখানে নিচে দিতে পারো, আমরা হচ্ছে উপরে নিচে করে দিলাম। আচ্ছা, সে কি তিনটে প্রথম শক্তি স্তরকে তিনটে ইলেকট্রনে নিয়ে নেবে? না, সে দুইটা নেবে সর্বোচ্চ, আর একটা পরে শক্তি স্তরে পাঠিয়ে দিবে। এখানে ধরো একটা দিয়ে দিলাম, এখানে দিলাম, যেখানে ইচ্ছা থাকো। তাহলে কি লিথিয়াম পরমাণু না? লিথিয়াম, লিথিয়াম পরমাণু। পরমাণু ইলেকট্রন বিন্যাস আর কি, যে আমরা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করছি, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। আশা করি আমরা ইলেকট্রন বিন্যাসের কাহিনীটা আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, এবার এবার যখন আমরা হাইড্রোজেন নেব, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। আচ্ছা, ধরো আমরা কার্বনটা নিলাম, কার্বন 6। আচ্ছা, মেবি ফার্স্ট স্লাইডে আচ্ছা কার্বনের পারমাণবিক সংখ্যা এখানে 7 লিখছিলাম, এখানে পারমাণবিক সংখ্যা 6 হবে। কার্বন এখানে 12 ঠিকই ছিল, 6 হবে। এটাও কার্বন, পারমাণবিক সংখ্যা 6 হবে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তবুও তো এটা আইসোটোপ হয়। এখানে হচ্ছে অ্যান্সারে কোনো হেরফের হয় না, কারণ কি পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, 12 13, তাহলে তো ওরা আইসোটোপ হয়। আচ্ছা আচ্ছা, কার্বন 6 এখানে আছে আমরা। নাইট্রোজেন কত? 7। তারপরে ধরো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম কত? 12, অ্যালুমিনিয়াম কত? 13। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো, ওর জন্য ইলেকট্রন বিন্যাস আমরা লিখবো, এইভাবে লিখবো। তাই ইলেকট্রন বিন্যাস কি হবে? একটা ইলেকট্রন আছে, তাহলে কত? প্রথম শক্তি স্তর একটা ইলেকট্রন, তাই এটার নাম, এর মধ্যে আমরা কি লিখবো? 1 দিয়ে দিলাম। আর কি কিছু দিতে হবে না? তারপরে আসো তার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত? 2। 2 হলে কি হবে? দুইটি ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন পায়? সর্বোচ্চ দুইটি ইলেকট্রনই পাইতে পারে, তাহলে ওই দুইটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর নিয়ে নেবে, তাহলে কি হবে? 2। আচ্ছা, লিথিয়াম 3, এটা ইলেকট্রন বিন্যাস হবে কত? প্রথম শক্তি স্তর দুইটা নিবে, আরেকটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে পাঠিয়ে দিবে, তাহলে কত হবে? তাহলে আমাদের হবে হচ্ছে 2 আর 1। এবার বুঝতে পারছো, কমা দিয়ে আমরা লিখতেছি, এই 2টা মানে হচ্ছে প্রথম শক্তি স্তর দুইটি ইলেকট্রন নিছে, কমা দিয়ে 1 লিখছি, মানে হচ্ছে, আচ্ছা এটা ইংলিশে না লিখি, এটা বাংলা ইউজ করছি, 2 আর 1, 2 আর 1। আচ্ছা, একইভাবে কার্বনের জন্য তুমি আসো তো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। 6 হলে আমাদের কি হবে? প্রথম শক্তি স্তর আমাদের দুইটা ইলেকট্রন নেবে, তারপরে বাকি থাকে কয়টা? 4টা। ওই 4 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর নেবে। কমা দিয়ে দিয়ে যা লিখবো তা হচ্ছে শক্তি স্তর সংখ্যা বাড়ছে। আচ্ছা, নাইট্রোজেনের জন্য একই কথা, প্রথম শক্তি স্তর আমাদের দুইটা নিছে, পরবর্তী শক্তি স্তর তাহলে কয়টা পাবে? 5টা পাবে, সর্বোচ্চ কিন্তু 8টা নিতে পারে। আচ্ছা, ফ্লোরিন, ধরো ফ্লোরিন নিলাম আমরা, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তাহলে প্রথম শক্তি স্তর কয়টা পাবে? 2টা পাবে। দ্বিতীয় শক্তি স্তর কয়টা পাবে? 7টা পাবে। তাহলে হচ্ছে 7 আর 2 9 হয়, তাহলে প্রথম শক্তি স্তর 2টা, দ্বিতীয় শক্তি স্তর 7টা। আচ্ছা, নিয়ন হলে কত হবে? 10, Ne দ্বারা নিয়ন বোঝায়, বুঝছো? আচ্ছা, তাহলে প্রথম শক্তি স্তর কয়টা পাবে? 2টা, দ্বিতীয় শক্তি স্তর কয়টা পাবে? 8টা, তাহলে 9 10 এভাবে গেল। আচ্ছা, যখন 11তে চলে আসছো সোডিয়ামের জন্য, তাহলে তার প্রথম শক্তি স্তর কয়টা পাবে? ইলেকট্রন 2টা পাবে, 2টা পাবে। আচ্ছা, এখানে ইংলিশ টার্মগুলো হচ্ছে চলে আসছে, ইংলিশগুলো হচ্ছে আমরা লিখবো না, যেহেতু বাংলায় লিখছি, তাহলে হচ্ছে বাংলায় লিখি। 2 4 2 5 2 7 2 8। সোডিয়ামের জন্য কত হবে? 2, তারপরে কমা, প্রথম শক্তি স্তর 2টা নিছে, দ্বিতীয় শক্তি স্তর কয়টা নেবে? সর্বোচ্চ কয়টা নিতে পারে দ্বিতীয় শক্তি স্তর? 8টা, তাহলে 8 হলো। তাহলে আরেকটা ইলেকট্রন কিন্তু আছে, 2 আর 8 10 হয়েছে, আরেকটা ইলেকট্রন আছে, তাহলে কত নেবে? তৃতীয় শক্তি স্তর একটা নেবে। কমা দিয়ে সামনের দিকে যাচ্ছি, মানে শক্তি স্তর সংখ্যা বাড়ছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম যদি আসি আমরা, কি হবে? প্রথম শক্তি স্তর 2টা নিবে সর্বোচ্চ, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টা নিতে পারে,
তারপরে কি হবে, আরো দুইটা কিন্তু আছে, 8 এ 2 এ 10 হলো, বাট আরো 2 লাগবে, 10 এ 2 12, তাহলে তৃতীয় শক্তি স্তর দুইটা নিল। অ্যালুমিনিয়াম Al এখানে আছে 13, তাহলে প্রথম শক্তি স্তর দুইটা নিল, দ্বিতীয় শক্তি স্তর 8টা নিল, 8 এ 2 এ 10 হলো, তৃতীয় শক্তি স্তর কয়টা নিবে, 3টা নিবে। ধরো আসলো, নিচের দিকে নামলো, লিখলাম ফসফরাস, পি দ্বারা বোঝায় ফসফরাস 15, তাহলে প্রথম শক্তি স্তর দুইটা নিল, দ্বিতীয় শক্তি স্তর 8টা নিল, 8 এ 2 এ কত হলো, 10 হলো, তৃতীয় শক্তি স্তর 5টা নিবে। সালফার 16, প্রথম শক্তি স্তর দুইটা নিল, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টা নিতে পারে, তাহলে তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ 18টা নিতে পারতো, বাট তার জন্য খালি আছে কয়টা, 6টা খালি আছে। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসের জিনিসটা ধরতে পেরেছো। এগুলা কি, এগুলো হচ্ছে মৌল বা মৌলের প্রতীক, আর এগুলা কি, এই সাইডে যা লিখছি তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখানে তোমরা ইংলিশের 4 ভাবিও না, ইংলিশের 8 ভাবিও না, আমি হচ্ছে বাংলায় লিখেছি, তাহলে এটা কি হবে 4। আর তুমি হচ্ছে বুঝতেই পারছো এখানে যেহেতু 6 আছে, 2 আর 4, অর্থাৎ আমি সংখ্যাগুলো হচ্ছে ইয়েতে লিখছি, বাংলায় লিখছি। হ্যাঁ, তো আশা করি আমরা ইলেকট্রন বিন্যাসের এই কনসেপ্টটা ধরতে পেরেছি। এখন আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট, তো এটা হচ্ছে আমাদের বইতে খুব সামান্য আলোচনা করা আছে, তবু হচ্ছে আমরা জিনিসটা দেখাই দিচ্ছি যেহেতু বইতে আছে। আচ্ছা, কোন একটা পরমাণুতে ধরো প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে না, প্রোটন সংখ্যা কি ধনাত্মক চার্জড, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে, বাইরে কে থাকে, বাইরে আমাদের ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন যদি থাকে 10টা তাহলে ইলেকট্রনও থাকে 10টা, তাহলে কি পরমাণুটা একটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ যতগুলো ধনাত্মক চার্জ আছে ততগুলো ঋণাত্মক চার্জ আছে। ধরো সোডিয়ামের জন্য আমরা চিন্তা করি, ধরো সোডিয়ামের জন্য আমরা চিন্তা করলাম, সোডিয়াম 11, তাহলে কি বলতো, সোডিয়াম হচ্ছে 11, তাহলে ওর প্রোটন সংখ্যা কত, 11, তাহলে এখানে তার প্রোটন সংখ্যা কত আছে, 11টা প্রোটন আছে, তাহলে 11 সমসংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। কোথায় থাকবে, এই যে বাইরে শক্তি স্তরে ইলেকট্রন থাকবে, প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন বাইরে শক্তি স্তরে আছে, তাহলে বাইরে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের চার্জ পজিটিভ, অর্থাৎ ইলেকট্রনগুলো হচ্ছে বাইরে ঘূর্ণায়মান আছে বিভিন্ন শক্তি স্তরে, আর পজিটিভ চার্জড প্রোটনটা কোথায় আছে, নিউক্লিয়াসে, তাহলে যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ, তাহলে কি ধনাত্মক ঋণাত্মক প্রশমিত হয়, এই পরমাণুটা একটা চার্জ নিরপেক্ষ না, চার্জ নিরপেক্ষ, তাহলে এটা কি চার্জ নিরপেক্ষ পরমাণুর উদাহরণ। ধরো তুমি ম্যাগনেসিয়াম নিছো, ম্যাগনেসিয়াম কত 12, তাহলে কি হবে, মানে ভিতরে 12টা প্রোটন এবং বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান, টোটাল ইলেকট্রন হচ্ছে কত 12টা, তাহলে 12টা প্রোটন 12টা ইলেকট্রন, দুইটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিয়েছে, অর্থাৎ টোটাল পরমাণুটা কি হচ্ছে, চার্জ নিরপেক্ষ হচ্ছে, চার্জ নিরপেক্ষ পরমাণু। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, ধরো যদি এমন হয় সোডিয়াম 11, সোডিয়াম 11, আচ্ছা সোডিয়াম 11 সে যদি তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনটা ছেড়ে দেয়, এটা তার নিউক্লিয়াস, প্লাস দিয়ে লিখলাম, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, 3টা শক্তি স্তরই ইউজ হয় সোডিয়ামের জন্য, তোমরা এটা দেখেছ, 2টা থাকে, 8টা থাকে, 2 4 6 8, 8 এ 2 কত হলো, 10টা হলো, আর একটা থাকে কোথায়, বাইরে। আচ্ছা, এখন তার থেকে ইলেকট্রন একটা সরানো যায়, কিভাবে সরানো যায়, তাই হচ্ছে অনেক বেশি পরিমাণ হিট দিলে, অনেক বেশি হচ্ছে শক্তি প্রয়োগ করলে তার কোন ইলেকট্রনটা সরবে, এগুলো সরবে না, এগুলো কিন্তু ভিতরে আছে, সবচেয়ে বাইরে যে আছে, আচ্ছা বাইরে যে আছে তার সাথে যে নিউক্লিয়াস, তার আকর্ষণটাকে দুর্বল না, একটা দুর্বল আকর্ষণ বল থাকে কিন্তু। আচ্ছা, এই যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, বাইরে কি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ না, তো ও কি ওরে আকর্ষণ করছে না, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করছে। আচ্ছা, এই ইলেকট্রনকে তো আকর্ষণ করছে, এই ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করছে, প্রত্যেকটা ইলেকট্রনকে নিউক্লিয়াস হচ্ছে আকর্ষণ করছে কেন্দ্রের দিকে, ওকেও কিন্তু আকর্ষণ করছে। এখন কথা হচ্ছে ওদের যেই বলে আকর্ষণ করছে, ওরে কিন্তু একই বলে আকর্ষণ করছে না, আরো কম বলে আকর্ষণ করছে, কারণ ও বাইরে আছে নিউক্লিয়াস থেকে। তাহলে আমরা যদি এখানে যথাযথ শক্তি বা হচ্ছে হিট সাপ্লাই করতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ হিট দেওয়ার পর ওই ইলেকট্রনটা কিন্তু এখান থেকে বের করা সম্ভব। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তখন সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তখন এটাকে বলা হয় সোডিয়াম প্লাস Na+। তখন কি হবে, তখন হবে শক্তি স্তর থাকলো, এটাও থাকলো, এটাও থাকলো, হ্যাঁ এটা আঁকালাম, তাহলে হবে কি, ধরো এখানে কত 2টা রাখলাম, 1 2 3 4 5 6 7 8, 2 আর 8 আছে, বাট বাইরের ওটা কি আছে না,
তাহলে তৃতীয় শক্তি স্তরটা খালি আছে। বাট এটা কি ছিল? এটা সোডিয়াম পরমাণু ছিল, Na পরমাণু, বাট এটা হবে সোডিয়াম আয়ন। কোন আয়ন? এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা পজিটিভ সাইন দিবা। আচ্ছা, পজিটিভ মানে কেন? পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে আমরা নর্মালি পজিটিভ মানে বুঝি হচ্ছে কোনো কিছু বেশি আছে ওই টাইপের কিছু একটা, মানে ভালো একটা জিনিস বা পজিটিভ জিনিস। বাট আমরা এই ক্ষেত্রে আমরা মনে রাখবো পজিটিভ মানে কম আছে আর নেগেটিভ মানে বেশি আছে। তাহলে পজিটিভ সাইনটা কেন দেবো? একটা পজিটিভ সাইন দেবো, কারণ কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে, ফলে এখানে আমরা একটা পজিটিভ দেবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো সোডিয়াম থেকে তখন তখন কি হয়? তার কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা আছে? সরি, আচ্ছা, কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা আছে? কেন্দ্রে প্রোটন সংখ্যা কিন্তু 11ই আছে। প্রোটন কিন্তু সরানো হয় নাই, বাট বাইরে যে একটা ইলেকট্রন ছিল ওখান থেকে একটা ইলেকট্রন আমরা সরাই ফেলছি হিট দিয়ে। তাহলে এটা কি হয়েছে? সোডিয়াম আয়ন হয়েছে, Na+। এটার নাম হবে কি? Na+, সোডিয়াম আয়ন। প্লাস মানে কি? এই প্লাস মানে বোঝাচ্ছে কি? প্লাস মানে বোঝাচ্ছে একটা ইলেকট্রন কম আছে। প্লাস মানে কম আছে, মাইনাস মানে বেশি আছে। একটা প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কনসেপ্ট। এখন সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন সরাইছো, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইছো, কেন? সোডিয়ামে এখানে আরেকটা ইলেকট্রন প্রবেশ করানো যাইতো না? যাইতো, বাট শক্তি তখন নির্গত হতো। আচ্ছা, ওগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির কনসেপ্ট। তো ওগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিতভাবে জানবো না এখনই, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যখন উঠবো তখন হচ্ছে এগুলো নিয়ে আরো বিশদভাবে পড়াশোনা করবো। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি। ধরো ফ্লোরিন, ফ্লোরিন বানানোর সময় কত ছিল? 9 ছিল, 9 ছিল। তাহলে তুমি এখানে আসো। আচ্ছা, 2 3 9টা ইলেকট্রন আমাদের দিতে হবে। প্রথম শক্তি স্তর 2টা পাবে, 2টা পাইলো। দ্বিতীয় শক্তি স্তর আমাদের পাবে 8টা, 2 4 6 8, 8টা পাইছে না? 8টা পাবে না, সরি, 2 আর 7 পাবে, যে 2 4 6 7, 7টা পাবে। অর্থাৎ 9 হবে। তো 9 মিলানোর জন্য 2টা পাবে, আর ও নিবে 7টা, তাহলে 7 আর 2 9 হয়। এখন কি হবে? এখন সে সর্বোচ্চ কয়টা নিতে পারতো? 8টা নিতে পারতো। এবং জগতের সবাই হচ্ছে হ্যাপি হতে চায়, সবাই হচ্ছে সুখী হতে চায়। তাহলে তার একটা ক্ষুধা আছে, সে হচ্ছে মনে মনে ভাবতেছে, ইস, আমার যদি আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে তো আমি এই যে যতগুলা সব ধারণ ক্ষমতা ছিল কয়টা? 8টা না, দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে তার ধারণ ক্ষমতার সমসাময়িক ইলেকট্রন পেয়ে যেতাম। তাহলে সে স্থিতিশীল হতে চায়, অর্থাৎ মোট কথা হচ্ছে এটা, স্থিতিশীল হতে চায়। স্থিতিশীল যেহেতু হতে চায়, সে তার আকাঙ্ক্ষা জাগলো, সে হচ্ছে একটা ইলেকট্রন নিল। তাহলে কোন এক সোর্স থেকে ধরো একটা ইলেকট্রন এখানে প্রবেশ করানো, একটা ইলেকট্রন প্রবেশ করলে ধরো হচ্ছে ওই ইলেকট্রনটা নিছে, কোন একটা ইলেকট্রন প্রবেশ করানো, তাহলে প্রবেশ করলে এটা কি হবে? তার তার প্রোটন সংখ্যা কত? 9। এখানে কিন্তু 9ই আছে, বাট বাইরে ইলেকট্রন সংখ্যা কিন্তু 2 4 6, আচ্ছা 2 আর 8, 10টা হয়ে গেছে। অর্থাৎ তাহলে এটাকে আমরা কি দিব? এটাকে একটা নেগেটিভ চার্জ দিব। আচ্ছা, পজিটিভ মানে আচ্ছা কম আছে, আর নেগেটিভ মানে বেশি আছে, এই ক্ষেত্রে আমরা ধরে নিব। তাহলে নেগেটিভ মানে কি? বেশি আছে, তাহলে একটা নেগেটিভ দিলাম। তাহলে এটা কি? ফ্লোরাইড আয়ন, ফ্লোরাইড F- আয়ন। একটা ইলেকট্রন সে নিছে, মানে কি জগতের সবকিছু স্থিতিশীল হইতে চায়, তার ইচ্ছা জাগতে সে যদি আরেকটা ইলেকট্রন পাইতো তাহলে তার হচ্ছে সে স্থিতিশীলতা অর্জন করতে পারছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, সে স্থিতিশীলতা অর্জন করতে পারতো, ঠিক আছে, তাহলে তার এখানে ধরো হলুদটা তো সে নতুন করে নেওয়াতে তার 8টা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টা নিতে পারে, তাহলে সে 8টাই পাইছে, তাহলে সে খুশি, এখন সে হ্যাপি। বাট যদি তার এই 7টা ইলেকট্রন, অর্থাৎ এই যে লাল কালারের যে 7টা ইলেকট্রন আছে, আচ্ছা ইলেকট্রন প্রবেশ করবে বা ইলেকট্রন সরাই নিব, ওগুলো আমরা কোন শক্তি স্তর থেকে করবো? সবচেয়ে বাইরে শক্তি স্তর থেকে করবো। আচ্ছা, তাহলে এই যে 8টা ইলেকট্রন আছে, সে যদি ওই 8টা ইলেকট্রন সামহাও সরাই ফেলতে পারতো, তাহলে কি থাকতো? তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরের কি অস্তিত্ব থাকতো? থাকতো না। তখন কি থাকতো? এই প্রথম শক্তি স্তর। তাহলে এই শক্তি স্তরের অস্তিত্ব তুমি যদি ধ্বংস করে দিতে চাও, তাহলে তোমাকে কয়টা ইলেকট্রন সরাইতে হবে? এই লাল কালারের 7টা ইলেকট্রন সরাইতে হবে। 7টা ইলেকট্রন সরাইছে, তাহলে কি শুধু প্রথম শক্তি স্তরের অস্তিত্ব আছে এখানে? তাহলে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ 2টা থাকতে পারতো, তাহলে সে খুশি, হ্যাপি, তাহলে সে হ্যাপি হইতে পারতো। বাট 7টা ইলেকট্রন সরানো অনেক হচ্ছে কঠিন কাজ, মানে অনেক বেশি শক্তি দিতে হয়, বা অনেক একদমই অসম্ভব তা না, বাট অনেক কঠিন কাজ। তাহলে তার হচ্ছে সুবিধাজনক হয়েছে সে যদি একটা ইলেকট্রন নিতে পারে, তাহলে কিন্তু সে হ্যাপি হয়ে যায়। আচ্ছা, ধরো
এটা হচ্ছে ফ্লোরাইড আয়ন। আর নর্মাল ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি ছিল, এখানে কিছু থাকতো না, বাট একটা ইলেকট্রন নিলে এটা পজিটিভ চার্জ তুমি দিয়ে দিছো। আচ্ছা ধরো তুমি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নিয়ে নিই আমরা, অ্যালুমিনিয়াম নিই, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 13, 13। তো ওর জন্য যদি আমরা ওই ডায়াগ্রামটা আমরা আঁকাই তাহলে কি হবে, আঁকলাম, নিলাম 1 2 3, তিনটা শক্তি স্তর দিয়ে কভার হয়ে যায়। তাহলে লাল কালার দিয়ে আমরা ইলেকট্রনগুলো দিচ্ছি, 1 2 2 4 6 8। তাহলে 8 এ 2 10 গেল, আর লাগে কত? 3। তাহলে 3 আমরা এখানে দিলাম, 1, ধরো 3টা আলাদা আলাদা করে দিই, 2 3 দিলাম। তাহলে এটা কি অ্যালুমিনিয়াম হয়েছে না? অ্যালুমিনিয়াম হয়ে গেল। অ্যালুমিনিয়াম পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যেমন এখানে লিখেছি। তাহলে এখন তারা তো ইচ্ছা জাগছে, ধরো এটা একটা নর্মাল অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা আমরা লিখলাম। তাহলে জগতে সবকিছু স্থিতিশীল হইতে চায়, তাহলে ও স্থিতিশীল হইলে কি হবে বলতো? এই শক্তি স্তরে, মানে এই শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তর, তার তৃতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম তার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18টা। অর্থাৎ এই শক্তি স্তরে সে যদি 18টা ইলেকট্রন পাইতো তাহলে সে হ্যাপি থাকতো। বাট এতগুলো ইলেকট্রন এনে অ্যাড করা এটা হচ্ছে কঠিন কাজ। বাট আমরা চাইলে কি করতে পারি, এই 3টি ইলেকট্রন যদি আমরা সরাই দিতে পারি, 3টি ইলেকট্রন যদি তাপ প্রয়োগ করে তুমি যদি সরাই দিতে চাও, তাহলে হচ্ছে, তাহলে কি হয়, তাহলে এই শক্তি স্তরটা নাই হয়ে যায়। তাহলে কি হয়, বাইরের শক্তি স্তরে সে 8টা পেয়ে যায়, তাহলে সে হ্যাপি। তাহলে কি হবে, ওর থেকে তুমি হচ্ছে 3টে ইলেকট্রন সরাচ্ছ, তাহলে এটা কি অ্যালুমিনিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু, পরমাণু ইলেকট্রন বিন্যাস। বাট তুমি কি সে শক্তি দিয়ে 3টে ইলেকট্রন সরাই দিচ্ছ, তাহলে কি সে হচ্ছে হ্যাপি হচ্ছে। তাহলে আমরা যদি যে অ্যালুমিনিয়াম আয়নের যে চিত্রটা হচ্ছে যদি আমরা আঁকাই, তার নিউক্লিয়াস এই এই, আচ্ছা 2টি ইলেকট্রন থাকবে এখানে, প্রথম শক্তি স্তর এখান থেকে তো আমরা সরাই নয় ঢুকাইও নাই, 2টা ছিল। দ্বিতীয় শক্তি স্তর 8টা, 2 4 6, আচ্ছা 4 6 8 8। আর বাইরের শক্তি স্তরে কয়টা ছিল? 3টা ছিল, 1 2 3। তাহলে 3টি ইলেকট্রন আমরা সরাই দিছি, তাহলেই তো থার্ড শক্তি স্তরটা নাই হয়ে যায়, তাহলে সেকেন্ড শক্তি স্তর পর্যন্ত থাকে। তাহলে এটা কি, সে হচ্ছে হ্যাপি না? ও 2টা পাওয়ার কথা ছিল পাইছে, ও 8টা পাওয়ার কথা ছিল পাইছে, তাহলে সে এখন স্থিতিশীল। তাহলে জগতে সবাই স্থিতিশীল হতে চায়, ফলে এটা কি অ্যালুমিনিয়াম পরমাণু না, এটা হচ্ছে Al3+ আয়ন। এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 3+ দিয়ে লিখে দিবা, 3+ লিখে দিবা। 3+ কেন লিখবা? প্লাস মানে কি, প্লাস মানে কম আছে, তাহলে কয়টা ইলেকট্রন কম আছে? 3টে কম আছে, তাহলে তুমি এখানে 3+ লিখেছো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা লাস্টলি আমরা হচ্ছে এই কনসেপ্ট নিয়ে আরেকটা হচ্ছে ছোট একটা জিনিস আমরা দেখে রাখি, সোডিয়াম ক্লোরাইড। এটা কি আমাদের খাবার লবণ। আমরা সবাই জানি, আমাদের সবার মুখে মুখে ভিড়ে যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাবার লবণ। বাট এটা কিভাবে তৈরি হয় তুমি দেখো, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যায়, অর্থাৎ সোডিয়াম এটা ছিল একটা রিঅ্যাকশনের মাধ্যমে আমরা লিখছি, ডিফারেন্ট কালার ইউজ করি। সোডিয়াম থেকে ধরো সে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, সে একটা ইলেকট্রন হারাইছে। তার মানে কি, তুমি যদি আয়ন আকারে লিখো, অর্থাৎ ধনাত্মক চার্জ হলে কি ক্যাটায়ন, ঋণাত্মক চার্জ হলে কি অ্যানায়ন, তাহলে সেটাকে ক্যাটায়ন আকারে লিখবা, প্লাস ইলেকট্রন মানে কি, এই ইলেকট্রনটা সে ছাড়ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিছে সোডিয়াম, তাহলে সোডিয়াম কি আয়ন হলো। আচ্ছা এই জিনিসটা কেন ছাড়ে, সে হচ্ছে ওই যে তার শক্তি মানে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পাইতে চায়, অর্থাৎ স্থিতিশীল হইতে চায়, ফলে সে একটা ইলেকট্রন ছাড়ে। আচ্ছা তারপরে কে থাকে, ধরো ক্লোরিন। এখানে আর কে আছে? ক্লোরিন আছে। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে? আমরা ক্লোরিনের যদি চিত্রটা দেখি, ক্লোরিনের জন্য ক্লোরিন হচ্ছে 17, এটা তোমরা জানবা। 18টা মৌলের নাম হচ্ছে এবং সংকেত তোমরা পারমাণবিক সংখ্যা তোমাদের জানা লাগবে। তাহলে ক্লোরিন হচ্ছে 17। তাহলে কি হবে, এখানে থাকবে কয়টা? 2টা। এখানে থাকবে কয়টা? 8টা। 2 4 6 8। আচ্ছা 8 এ দিয়ে 10 হলো, আর কয়টা থাকে? আর লাগেছে 7টা। তাহলে 7টা আমরা এইভাবে দিয়ে দিই, 2 4 6 7। বাট সর্বশেষ শক্তি স্তরে সবাই হচ্ছে 8টা ইলেকট্রন করে পাইতে চায়, অর্থাৎ সে স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে তার কি, সে যদি কোনো একটা ইলেকট্রন সে যদি কোনোভাবে পাইতে পারে, পেয়ে যদি এখানে বসাইতে পারে, তাহলে তো সে হ্যাপি।
ক্লোরিন হ্যাপি হইতো, তাহলে সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়ছে ক্লোরিন কি করবে, ওই ইলেকট্রনটা সে গ্রহণ করবে, এই ইলেকট্রনটা এসে গ্রহণ করলো। আচ্ছা ই মানে এর উপর একটা চার্জ দিব, ই, হ্যাঁ হ্যাঁ ই। আচ্ছা ক্লোরিন ছিল নরমাল ক্লোরিন, আচ্ছা এগুলোকে নিরপেক্ষ পরমাণু না, অর্থাৎ ধনাত্মক চার্জ না ঋণাত্মক চার্জ না। আচ্ছা ক্লোরিন একটা ইলেকট্রন নিচে নেওয়ার পরে কি হবে, তার যতগুলো ইলেকট্রন ছিল তার ভিতর আরেকটি ইলেকট্রন ঢুকাইছো, ঢুকানোর ফলে কি হবে, তার ইলেকট্রন কি বেশি হয়ে যাবে না কমে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে কি বলছে ভাইয়া, কোন চার্জ দেবো, নেগেটিভ চার্জ। প্লাস মানে কম, মাইনাস মানে কি বেশি, তাহলে সে বেশি ইলেকট্রন পাই গেছে, তাহলে Cl মাইনাস। এখানে কি আর ইলেকট্রন লিখবো না, ওই ইলেকট্রনটা এনে এখানে ব্যবহার করে দিচ্ছি। আচ্ছা এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আমরা একটা টান দিই, দেওয়ার পরে কি হবে, ধরো এই ইলেকট্রনটা সে ছাড়ছে এবং এই ইলেকট্রনটা এখানে ব্যবহার হয়ে গেছে, তাহলে সমীকরণে এখানে কিছু থাকবে না, অর্থাৎ এই ইলেকট্রন তুমি কেটে দিতে পারো, বুঝার সাথে তুমি কেটে দাও, অর্থাৎ যা ছাড়ছে তা ব্যবহার হয়ে গেছে। তাহলে এই সাইডে অর্থাৎ অ্যারো সাইনের এ সাইডে, অর্থাৎ বিক্রিয়ার অর্থাৎ অ্যারো সাইডের এ সাইডে নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে কি থাকে, সোডিয়াম Na প্লাস, এ সাইডে আর কে থাকে, ক্লোরিন থাকলো, অ্যারো সাইনটা দিলাম, ওই সাইডে কে থাকে, Na প্লাস, আর কে তৈরি হয়, Na প্লাস আর Cl মাইনাস, এই দুজন তৈরি হয়, অথবা এটাকে NaCl বলা হয়। এইভাবে যৌগটা আসলে তৈরি হয়। এটা কি একটা নিরপেক্ষ পরমাণু, কারণ এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, প্লাস মাইনাস ক্যান্সেল আউট করে দেয়। তো এটাই আমাদের খাবার লবণ, সেই বিখ্যাত খাবার লবণ, খাবার লবণ। এবং আরেকটা নাম হচ্ছে, তোমরা ক্লাস 9 10 যখন উঠবা তখন হচ্ছে জানতে পারবা, বাট বলে দিই, এটা একটা যৌগ না, এটা একটা আয়নিক যৌগ। কি যৌগ, আয়নিক যৌগ, আয়নিক যৌগ। ধনাত্মক চার্জ হলে এটাকে বলা হয়, ধনাত্মক চার্জকে বলা হয় ক্যাটায়ন, ঋণাত্মক চার্জকে বলা হয় অ্যানায়ন। অর্থাৎ দুইটা আয়ন যখন একসাথে যুক্ত হয়, অর্থাৎ এটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়েছে, বুঝছো? তো এটাকে বলা হচ্ছে আমরা আয়নিক যৌগ। তো এটা হচ্ছে আমাদের খাবার লবণ। তো এই ছিল আমাদের কথা। তো তোমরা এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়বা, বিস্তারিত ভাবে পড়বা ক্লাস 9 10 যখন বা 11 12 তোমরা যখন যাবা, তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের থাকবে। বাট আমাদের বইতে হালকা এটা নিয়ে বলা আছে, তো এই হচ্ছে আমরা হচ্ছে দেখাই দিলাম জিনিসটা। এই গেল কথা। তো আমরা এক নজরে যদি আমাদের সবগুলো পড়াশোনা আরেকবার দেখে আসি। আমরা আজকে আইসোটোপ নিয়ে দেখলাম, আইসোটোপ কাকে বলে এবং আইসোটোপের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছি। তারপরে কি আছে আমাদের, আইসোটোপের আমাদের ব্যবহারগুলো জানতে হবে, ব্যবহারগুলো জানলাম। তারপরে কি ইলেকট্রন বিন্যাস এবং 2n² যে সূত্রটা, সেই বিখ্যাত সূত্র, একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে এটা আমরা জানবো। আচ্ছা যদি বলতো পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, তাহলে n এর মান কত বসাতাম, 5 বসাতাম, তাহলে 5² সমান কত, 25 হইতো, 25 দুগুণে 50, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে 50টা ইলেকট্রন থাকতে পারতো, বুঝছো? আচ্ছা এইগুলো কিছু এক্সাম্পল, এবং লাস্ট হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের বিষয়টা আমরা দেখতে পেয়েছি। তো অফিসিয়ালি আমাদের ক্লাসটি আমরা এখানেই রাখবো। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টার এখানেই শেষ বলে ঘোষণা করছি। তো তোমরা হচ্ছে বইটা একবার রিডিং দিবা, যে এই কথাগুলোই তোমার হচ্ছে বইতে বিস্তারিতভাবে বলা আছে। তো হোপফুলি তোমরা হচ্ছে এখন বই পড়তে গেলে তোমাদের হচ্ছে এখন আর কঠিন লাগার কথা না। আশা করি তোমাদের চ্যাপ্টারটি ভালোভাবে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো স্কুল ম্যাথমেটিক্সের আজকের আয়োজন আমরা হচ্ছে এখানেই রাখবো, এবং নেক্সট ভিডিওতে বা হচ্ছে নেক্সট কোনো হচ্ছে আমরা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো, আর হচ্ছে পড়াশোনা করবা, এবং মন দিয়ে হচ্ছে তোমরা পড়াশোনা করো, এবং হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্বটি বা আজকের লেকচারটি আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম সবাইকে।